রাঙামতির ওপর যে এমন নৃশংস হামলা হয়েছে সেই খবর দ্রুতই পৌঁছে যায় সত্যজিৎবাবুর কানে। তখন তিনি পুরো পুলিশ ফোর্সকে ডেকে পাঠান, কড়া গলায় নির্দেশ দেন, সহদেব আর তার লোকেরা এই জঙ্গলের ভেতরেই আছে, তারা পালানোর আগেই তাদেরকে খুঁজে বার করতে হবে, আর আজ রাতের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এরপর সত্যজিৎবাবু তার দলবল নিয়ে চলে যায় জঙ্গলের মধ্যে সহদেবকে ধরার জন্য। ওদিকে তখন সহদেব তার লোকজনদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছিল। মুহূর্তের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে এবং পুলিশ চলে আসায় সহদেব ও তার লোকজন ছোটাছুটি শুরু করে দেয়, কিন্তু পুলিশ ইতিমধ্যে তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তখন সত্যজিৎবাবু চিৎকার করে বলে ওঠে, সহদেব, পালানোর চেষ্টা করলে আমি গুলি চালিয়ে দেবো। এই কথা শুনে সহদেব সেখানেই দাঁড়িয়ে যায়। সে মনে মনে ভাবে এবার আর তার রক্ষা নেই। তার মুখে আতঙ্ক এবং ঘামে পুরো শরীরটাই ভিজে যায়। তখন গিয়ে দুই কনস্টেবল তাকে মাটিতে চেপে ধরে এবং হাত কড়া পরিয়ে দেয়। এদিকে সত্যজিৎবাবু তখন তার সামনে চলে আসে এবং ঠান্ডা গলায় বলে ওঠে, রাঙামতির ওপর হামলার বিচার এবার আবে আদালতে। তুই জেলে গিয়েই ভালো করে দিন কাটাবি। সহদেব কিছু বলতে চায়, কিন্তু তার গলা থেকে আর শব্দ বার হয় না। অন্যদিকে তখন স্যামকে দেখা যায়। স্যাম এই খবরটা শুনেই হাসতে শুরু করে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় সংগ্রাম আগে থেকেই জেনে যায় যে রাঙামতির ওপর অ্যাটাক হয়েছে। তখনই সংগ্রাম হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সে হাসপাতালে যাওয়ার সময় একলব্যকে ফোন করার চেষ্টা করতে থাকে। এদিকে রাতের বেলায় একলব্য ঘুমিয়ে থাকে। হঠাৎ করে ফোনটা বেজে ওঠায় তার ঘুমটা ভেঙে যায় এবং একলব্য ফোনটা হাতে নিয়ে দেখতে পায় যে সংগ্রামবাবু তাকে ফোন করেছে। সে সংগ্রামবাবুর নামটা দেখে একটু ভয় পেয়ে যায়। সে ফোনটা হাতে নিয়েই বলতে থাকে, তাহলে কি রাঙার কোনো কি বিপদ হলো? এই বলে সংগ্রামবাবুকে সে জিজ্ঞাসা করে যে এত রাতে আপনি কেন ফোনটা করেছেন? রাঙার কিছু বিপদ হয়নি তো? তখন এদিকে সংগ্রাম কিছুই বলছে না। তখন একলব্য আবারও বলে ওঠে, কি হলো বলুন, আপনি চুপ করে আছেন কেন? তখনই সংগ্রাম বলে, দেখুন, কি মুখে যে আমি কথাটা বলবো সেটা বুঝতে পারছি না। আসলে রাঙার উপর অ্যাটাক হয়েছে। রাঙাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে একথা শুনে একলব্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একলব্য তখন বিছানা থেকে উঠে দাঁড়ায়। সে বলে, হোয়াট, কি বলছেন আপনি? মানে বিস্তারিত খুলে বলুন, কি হয়েছে কি? সংগ্রাম তখন বলে, দেখুন, রাতের অন্ধকারে তারা গিয়েছিল একটা দলের সঙ্গে ফাইট করার জন্য। সেই সময় সেখানে সহদেব ছিল। সহদেব হাতে ছুরি নিয়ে এসে রাঙার হাতে শেষ করে দেয়, রাঙার হাতে কোপ বসিয়ে দেয়। আমি এখন হসপিটালে যাচ্ছি, আপনি যদি আসার হয় তাহলে আসতে পারেন। ইমিডিয়েটলি আমাদেরকে এখন হসপিটালে যেতে হবে। রাঙার অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল, তাই আপনাকে আমি এই বিষয়টা জানিয়ে দিলাম। এদিকে সংগ্রামের মুখে এ কথা শোনার পর ভীষণই হতভম্ব হয়ে পড়ে একলব্য। একলব্য কী করবে সে বুঝতে পারছে না। অন্যদিকে রাঙামতিকে হসপিটালে নিয়ে আসে তার দলের বাকি সদস্যরা। রাঙামতির অবস্থা তখন খুব ক্রিটিক্যাল, অনেক রক্ত চলে গিয়েছে। ডক্টর তখন বলে, আপনারা প্লিজ এবার রক্তর ব্যবস্থা করুন, ওনাকে রক্ত দিতে হবে। ওনার হাতটা অনেকটাই কেটে গিয়েছে, আমরা জানি না এই ছুরি বের করার পর ওনার হাতটা ঠিক হবে কি না। তখনই ডক্টর বলে, যে করে হোক ছুরিটা আগে আমাদেরকে বার করতে হবে। রাঙাকে আমাদেরকে সুস্থ করে তুলতেই হবে। রাঙার এই বিপদে আমরা পাশে থাকতেই হবে। তখন ডাক্তারটি বলে ওঠে, আমরা যথাসাধ্য চেষ্টা করব। ওনার হাতের নার্ভগুলো একটু বেশিই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার মনে হচ্ছে। আমরা এখন ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই, তারপর ওটি করার পরে আমরা সব কিছু বুঝতে পারবো। এদিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর কবিতা স্যারকে ফোন করে, আর তখনই কবিতা স্যারকে বলে, স্যার, আপনার কথা মতো হসপিটালে নিয়ে এসেছি, কিন্তু ডক্টর যে কথা বললো নার্ভগুলো নাকি এখন কেটে গেছে। এখন আমাদেরকে অন্য জায়গায় শিফট করতে হবে রাঙামতিকে, লাগলে কলকাতাও নিয়ে যেতে হতে পারে। অন্যদিকে সহদেবের লোকরা আড়াল থেকে যে সমস্ত কথাগুলো শুনে ফেলে। সহদেবকে সেই কথাগুলো বলার জন্য সেখান থেকে ছুটে পালাতে যায়, আর যাতে সহদেব বুঝতে পারে রাঙার অবস্থা কীরকম। এদিকে ভাবতে থাকে কবিতা, মেয়েটা কিছুদিন হলো এলো আর তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। অন্যদিকে নবরণ বাচ্চাদের সাথে খেলা করছিল। রাতের বেলায় বাচ্চাদেরকে বলে, যাও, অনেক গল্প করেছো, এখন তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরাও এখন একটু ঘুমোতে যাব। বাচ্চাগুলো এরপরেই ওপরে চলে যায়। আর তখনই প্রমিতা যখন সোফায় বসে থাকে, তখন নবরণ এসে প্রমিতাকে বলে, কেন তুমি নিজেকে কষ্ট দিচ্ছ? রাত তো অনেক হয়ে গেছে, তোমাকে ঘুমাতে হবে, চলো তো। প্রমিতা তাকে বলে, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আমি একা থাকতে চাই। তুমি বুঝতে পারছো না, আমার মনের অবস্থাটা এখন ভালো নেই। আমার মনটা কেমন যেন ছটফট করছে। রাঙার কোনো বিপদ হলো না তো? তার মধ্যেই রাঙার কোনো খবর পেলাম না। আমি আমার মনটাকে কি ছটফট করবে না? তুমি কি ভেবেছো? তখনই নবরণ আবারও বলে ওঠে, আরে সব কিছুই ঠিক আছে, রাঙা নিশ্চয়ই ফোন করবে। ফোন করলে তুমি জানতে পারবে। এখন অন্তত তুমি নিজেকে কষ্ট দিও না, তোমার বিশ্রাম দরকার। তখনই প্রমিতা বলে, না,
তুমি যাও, তোমার দরকার হলে তুমি যাও, আমি এখানেই থাকবো। কিছুক্ষণ পর দেখা যায় একলব্য নিচে চলে আসে। একলব্যকে দেখেই প্রমিতা একলব্যর কাছে ছুটে আসে। সে একলব্যকে বলে, দেখ না আকু, তোর বাবা এসব কী বলছে। আমার মনের অবস্থা ভালো নেই, কেন জানি ছটফট করছে। রাঙার কোনো বিপদ হলো না তো, বড় ধরনের কোনো বিপদ হলো না তো, এই কথাগুলোই চিন্তা করে আমি ঘুমোতে পারছি না। তুই একবার ফোন করার চেষ্টা কর আকু। রাঙা তো ফোনটা করলো না। এখন তোর বাবাকে বোঝা আমি কোনোভাবেই আজকে ঘুমাতে পারবো না। এদিকে একলব্য তখন তার মায়ের কাছে আসে। তার মায়ের কাছে এসে বলে, মা, অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। রাঙার ওপর অ্যাটাক হয়েছে। তখনই প্রমিতা গলা চেপে ধরে বলে, কি বলছিস কি? অ্যাটাক হয়েছে মানে? রাঙার কোনো বিপদ হয়েছে? একলব্য তখন বলে, হ্যাঁ মা, ওই সহদেব রাঙার হাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে। এই কথা জানতে পেরে একলব্যর মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে চিৎকার করে ওঠে, বলে, না না, রাঙার কিছু হবে না। পাঞ্চালিও তখন নিচে নেমে আসে এবং বলে, কি হয়েছে, কি ব্যাপার মা? আমি তো ভেবেছিলাম তুমি ঘুমের ঘরে হয়তো কোনো স্বপ্ন দেখছো। কিছু কি হয়েছে, বলো, বলো না কি হয়েছে। তখনই একলব্য বলে, সংগ্রামবাবু আমাকে ফোন করে জানিয়েছে আমাকে এক্ষুনি যেতে হবে, হসপিটালে রাঙার পাশে দাঁড়াতে হবে। ঠিক সেই মুহূর্তে আবারও নিচে নেমে আসে সার্থকী আর ময়না। সার্থকী এসে বলে, মা, তুমি কিন্তু কোথাও যাবে না। তুমি কেন যাবে? তুমি কি একবার ভেবে দেখেছো? ওই সংগ্রামবাবু খবরটা দিয়েছে, তার মানে রাঙার কোনো কিছু হলে ওই সংগ্রামবাবু আগে খবরটা পায়। আমাদের বাড়ির লোক কেউ তো পায় না। একলব্য হলো ওর হাজব্যান্ড, একলব্য খবরটা পায়নি। একবার ভেবে দেখেছো এটা? আমি আগেই বলেছিলাম ওই সংগ্রামবাবুর সঙ্গে রাঙার একটা সম্পর্ক রয়েছে, কারণ রাঙামতি চাইলে কিন্তু এই বাড়িতে থেকেই যেতে পারতো। তোকে ঠকিয়ে ওই সংগ্রামবাবুর সঙ্গে কোনো না কোনো একটা সম্পর্ক আছে, বুঝতে পারলি তো? সেটা তুই পরবর্তীতে বুঝতে পারবি, আমি তোকে বলে দিলাম। একলব্য এই কথাগুলো বলে উস্কাতে শুরু করে সার্থকী একলব্যকে। অন্যদিকে প্রমিতার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। প্রমিতা চিৎকার করে বলে ওঠে, সার্থকী, তুই এখন চুপ কর, এই কথাগুলো বলবি না। অন্যদিকে তখন দেখা যায় অপারেশন থিয়েটারে নিয়ে এসে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয় রাঙামতিকে। রাঙামতির হাত থেকে সেই ছুরিটা বের করার চেষ্টা করতে লাগে। ডক্টররা তখন বলাবলি শুরু করে দেয়, ছুরিটা তো এমনভাবে বিঁধে গেছে, এখন তো বের করাটাও টাফ হয়ে যাবে। কোনো অঘটন যদি ঘটে যায় সেই দায়িত্ব এখন কে নেবে? নার্ভগুলো একদম ড্যামেজ হয়ে গেছে, এভাবে কেউ ছুরি ঢোকায় নাকি? কি করলো মেয়েটাকে, মেয়েটার জীবনটাই শেষ করে দিল। এই বলে তখন চিন্তা করতে থাকে ডাক্তাররা। এদিকে ময়না তখন তার মাকে বলে, মা, সার্থকী কিন্তু একবার ঠিকই কথাই বলেছে, সার্থকীর কথাটা একবার ভেবে দেখবেন। সার্থকী বলে, আমি পরিবারটার ভালোই চাই, আর রাঙামতি কিন্তু এই পরিবারটার ভালো চায় না। দিনের পর দিন এই শত্রুদের সঙ্গে মেলামেশা করে না, আমাদের পরিবারটাকেও এর মধ্যে জড়িয়ে ফেলেছে। তোমরা রাঙামতির হয়ে এত কথা কেন বলছো? এদিকে তখনই একলব্য ওপরে চলে যায়। তখন পাঞ্চালি বলে, ভাই, সংগ্রামবাবু এবং রাঙামতিকে সন্দেহ করবি না, তাহলে কিন্তু তুই বড় ধরনের একটা ভুল করবি, তুই কিন্তু পরে পস্তাবি, আমি এই বলে দিলাম। এরপরে দেখা যায় এদিকে সংগ্রাম চলে আসে হাসপাতালে। হাসপাতালে এসেই সে রাঙাকে খুঁজতে থাকে। তখনই সে কবিতাকে দেখতে পায়। সেই কবিতার কাছে গিয়ে প্রশ্ন করে, রাঙার কেমন অবস্থা এখন, কোথায় আছে রাঙা? কবিতা তখন বলে, রাঙাকে ওটি করার জন্য নিয়ে চলে গেছে। রাঙার অবস্থা এখন ক্রিটিক্যাল, বলেছে তার নার্ভগুলো নাকি শেষ হয়ে গেছে, তার অনেক রক্ত লাগবে। ঠিক সেই মুহূর্তেই সেখানে একলব্য চলে আসে। রাঙার গ্রুপ হলো ও পজিটিভ, সে বলে ওঠে, আর আমাদের মধ্যে অ পজিটিভ রক্ত আছে। একলব্য ওটির দিকে তাকিয়ে থাকে। রাঙাকে কখন বেরোবে, কখন জ্ঞান ফিরবে, সেই আশায় দাঁড়িয়ে থাকে তারা। এদিকে রাঙামতির অপারেশন প্রায় শেষ পর্যায়ে। তখনই পাঞ্চালি একলব্যকে বোঝানোর চেষ্টা করে, দেখ দাদাভাই, তুই একদম চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে ওটি করা শেষ করে ডক্টর যখনই বাইরে আসে, তখন ডক্টর এসে বলে, দেখুন, আমরা যা করার করে ফেলেছি, ছুরিটা আমরা বের করে ফেলেছি, কিন্তু আমি তো আগেই বলেছিলাম নার্ভগুলো একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মধ্যে নার্ভগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। ওনাকে এখন কলকাতায় শিফট করতে হবে। এখানে আমরা বাকি ট্রিটমেন্ট দিতে পারবো না, আর ওনার অনেক রক্তের প্রয়োজন, সেই রক্তের জোগাড় করতে হবে। অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে, তো আমরা অপারেশন করতে করতে বাকি রক্তটাও চলে গিয়েছে। আমি রেফার করে দিচ্ছি, আমি এখন কথা বলে দিচ্ছি এবং ওখানে সামলে নেবে। আমি শুধু রোগীটাকে নিয়ে চলে যান, কিন্তু বিশ্রাম নিতে হবে, এরপরে তিনি কোনো ভারী কাজ করতে পারবেন না। তখনই সংগ্রাম বলে, তার মানে উনি কি এখন তীরন্দাজি করতে পারবে না? তখনই ডক্টর বলে, আর এটা তো কোনোভাবে তিনি করতে পারবেন না। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায়। এদিকে তখন একলব্য বলে, ডক্টর কি বলে গেল ভেবে দেখছেন আপনি? এই রাঙার জন্য না আপনিই দায়ী। এমন একটা সিচুয়েশান তৈরি করেছেন আপনি, রাঙাকে কোনোভাবে আপনি আর দলে টানবেন না। রাঙামতির এখন বিশ্রামের প্রয়োজন। আর তখনই আবার পাঞ্চালি বলে, দেখ দাদাভাই, ওনাকে দোষারোপ করে কী লাভ, উনি তো এর মধ্যে কোনোভাবেই জড়িত নন। তখন একলব্য বলে, না দিদিভাই, তুই সবটাই জানিস না, আজকের এই দিনটা শুধুমাত্র সংগ্রামের জন্য আমি দেখতে হয়েছে, তা না হলে রাঙার এরকম একটা সিচুয়েশান তৈরি হতো না।
এই বলে তখন একলব্য সেখান থেকে বেরিয়ে যায় আর রাঙাকে শিফট করার জন্য তৈরি হয়। আর তখনই সব্য এসে সংগ্রামকে বলে, দেখুন আপনি কিছু মনে করবেন না, আসলে রাঙা বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে না বাড়ির কারোরই মনের অবস্থা ভালো নেই, এখন সকলে আপনাকেই দোষারোপ করছে। অন্যদিকে বাড়িতে যখন দেখা যায় সেই ছদ্মবেশী বৃন্দা তখন কী যেন একটা করতে থাকে, ঘুমের ওষুধ না কিসে একটা নিয়ে নেয় আর তখনই সেটা শরবতের মধ্যে মিশিয়ে দেয়। তখনই বৃন্দা মনে মনে বলে, আমাকে পার্মানেন্টলি এই বাড়িতে ফিরে আসতে হবে, রাঙা আসার আগেই পার্মানেন্টলি আমাকে বাড়িতে প্রবেশ করতেই হবে, তা নাহলে আমি আবার কাজটা সারতে পারবো না। কিছুক্ষণ পর বৃন্দা সব্যকে ফোন করে এবং বলে, আপনারা আসবেন তো, ওখানে এখন কি অবস্থা? সব্য বলে, দেখো আমি ঠিক বাড়িতে চলে আসবো, তুমি বরং ঘুমিয়ে পড়ো, আমাদের আসতে অনেক রাত হবে, তার মধ্যে কলকাতায় নিয়ে যেতে হবে রাঙামতিকে। তখনই বৃন্দা আবার বলে, না না আমি ঘুমাবো না, আমি জেগে আছি। তখনই সব্য বলে, আপনি ঘুমিয়ে যান, আপনি কেন জেগে থাকবেন? আর তখনই সব্য বলে, আমি শরবতটা রেখে দিচ্ছি, আপনি এসে খেয়ে নেন। এদিকে রাঙাকে বের করা হয়, রাঙা শিফট করা হবে কলকাতাতে। রাঙার নিতার দেহ বেডের ওপর পড়ে থাকে, সকলেই তাকিয়ে থাকে রাঙার দিকে।